রিমা বিশ্বাসের লেখা গল্প বিষ কাঁটা। মন দিয়ে ক্লাসে করছিল সায়ক। বোর্ডে কান্তি স্যার বোঝাচ্ছেন নিউক্লিয়ার ফিশন। ছেলেমেয়েরা সেদিকেই চেয়ে। পাশে বসা অরিত্র শুধু দু একবার বলল, কি বলল রে, বুঝতে পারলি? সায়ক সে উত্তরটুকু দিতে চাইছিল না, কারণ এতটাই আগ্রহী ছিল কান্তি স্যারের বোর্ডে ঝড় তোলাতে। কিন্তু ঘাটটা তবু ঘুরল ক্লাসের দরজার দিকে। হয়তো এরকম অনেকেরই ঘোরে, যখন চালু ক্লাসে হঠাৎ করে কেউ ঢোকার অনুমতি চায়। অবশ্য এক্ষেত্রে সায়কের শুধুই একটা কণ্ঠস্বরের অনুসরণ করে সাধারণ চোখ ফেরানো নয়, প্রকৃতই চোখ ফেরাতে পারছিল না সে। দরজার সামনে দাঁড়িয়ে সাদা কুর্তি আর সাদা পাজামার এক তরুণী, মার্বেলের মতো ত্বক, মসৃণ টান টান, নিখুঁত কাজলে টানা একজোড়া চঞ্চল চোখ, ঠোঁটের প্রান্তভাগ সূক্ষ্মভাবে স্পষ্ট, চুলের ঢেউ দু কাঁধে ব্যাপ্ত। কান্তি স্যার কবজি ঘড়িতে চোখ রেখে আগমনকারীকে বোঝানোর চেষ্টা করলেন, এ কি আসার সময়? সে স্যারের প্রচ্ছন্ন অসন্তোষ মৃদু কৌতুকে নিরসন করল। ট্রাফিকের চাপে অটোটা ফ্রিজড হয়েছিল স্যার। হি হি হাসির দু একটা ফুলকি উঠল। স্যার অবশ্য বললেন না, ঘুরে গেলেন বোর্ডের দিকে। মেয়েটি এবার একটা বেঞ্চের স্বাচ্ছন্দ্য কোণ খুঁজছে। তৃতীয় রোয়ে পেয়ে গেছে জায়গা। মনে হয় বান্ধবী পাশে জায়গা রেখেছে। খাতা পেন বের করে সেও বোর্ডে মন দিয়েছে। কান্তি স্যারের আঙুল চকের গুঁড়োয় মাখামাখি। নোট টুকতে ব্যস্ত ছেলে মেয়ের দল। আর সায়ক এখনও কি পাশের অরিত্রের প্রশ্নতে বিরক্ত হয়ে স্যারের পড়ার সবটুকু রস টেনে নিতে চাইছে? কই সেই একাগ্রতার নিবিষ্ট চিত্তে রসায়নের রসাস্বাদনের চেষ্টা? এ যেন নতুন রসায়ন করতে চলেছে। বাড়ছে আগ্রহ অন্য তটে। এ কোন মায়াবী এলো সায়কের সন্নিকটে। এমএসসির ফাইনাল ইয়ার। সত্যি এই মেয়েকে আগে লক্ষ্য করেনি। ছিল হয়তো ভিড়ের মাঝেই, কিন্তু এভাবে আলাদা হয়ে এসে হৃদয় কাবু করেনি তো। সারাদিন সায়ক ভাবল, ওকে আগে দেখেনি কেন, আর আজ হুট করে গেলই বা কোথায়? চোখ যখন খোঁজাখুঁজি করছে তখন নজর পড়ল সামনে। ডায়াসের কাছে দাঁড়িয়ে মধুমন্তী আর সে। সায়ক বেশ তফাতে, তাই ওদের মুখভঙ্গি আর হাস্যকৌতুক দেখছে, ওদের মাঝের কথা কিছুই শুনতে পাচ্ছে না। বেঞ্চ থেকে উঠে এক পা দুপা করে এগিয়ে যেতেই সে বেরিয়ে গেল। মধুমন্তী তখনও দাঁড়িয়ে। সায়ক ওর মাথায় একটা ছোট টোকা মেরে ভুরু নাচিয়ে বলল, খুব বকছিলি যে? মধুমন্তী খরচোখে তাকালো। কি ভেবে নিয়ে বলল, তা আপনার উৎসাহ কি বক্তব্যে না বক্তায়? কিছুটা অপ্রতিভ সায়ক, তবু মুখে বেপরোয়া ভাব এনে ডেস্কে হেলান দিয়ে দাঁড়ালো মধুমন্তীর মুখোমুখি। আমরা কলেজ মেট, ইভেন ইউনিভার্সিটিতেও প্রথম দিন থেকে একসঙ্গে আছি। কিন্তু তুই একটু আগে যার সঙ্গে কথা বলছিলি, ওকে তো দেখিনি। মধুমন্তী ঠোঁটে হাসির ঝিলিক। এই ব্যাপার? তা বল না। দিল মে বহুত খুশ হো রাহা হ্যায়। কিউ? আরে ও খুব কামাই করে, তাই দেখিসনি। আমাদেরই তো ব্যাচের। বাবা, অথচ আমি দেখিনি? কেন, আলাপ করবি? মধুমন্তী দুষ্টু হাসছে। সায়ক কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই মধুমন্তী ওপাশ থেকে কাউকে উদ্দেশ্য করে বলল, পারিজাত, ওই এই দেখ ও কি বলছে। সায়কের হৃৎপিণ্ড তখন টকবগিয়ে ছুটতে শুরু করেছে। মুখের ভিতর কথাটা জড়াতে শুরু করেছে। ব্যক্তিত্বে অস্বাচ্ছন্দ্য প্রবল, তা বুঝতে পেরে নিজেকে বড্ড বোকা বোকা লাগছে। সায়ক জিজ্ঞেস করছিল, ও তোকে আগে কেন দেখেনি? এই সায়ক কিন্তু কেমিস্ট্রিতে খুব ভালো, ও থেকে নোটস পাবি। ইশারায় সায়কের সামনে দাঁড়িয়ে থাকা পারিজাতের সঙ্গে কথা বলার ইঙ্গিত দিয়ে মধুমন্তী সরে পড়ল। এখন মুখোমুখি সায়ক আরও সদ্য জন্মপ্রাপ্ত ভালো লাগা। সায়ক নিজের অস্বাচ্ছন্দ্য হাসিতে মুড়িয়ে ফেলে হাত বাড়ালো। হাই, আই এম সায়ক। তোমায় সত্যি আগে দেখিনি। পারিজাত খুব সহজভাবে বলল, কিন্তু আমি তো তোমাকে রোজ দেখি, ফার্স্ট ডে থেকে দেখছি। তারপর সায়কের কাছে এসে ঊর্ধ্ববাহুতে চাপ দিয়ে ঠোঁটে বিজ্ঞ বিজ্ঞ ভাব এনে বলল, রোজ জিম করো না? ওর স্পর্শে যে সায়কের শরীরে ভিতর এক ভয়ানক আলোড়ন উঠল, তাকে টের পেল না মেয়েটা। সায়ক ওর দিকে বোবা দৃষ্টিতে তাকিয়ে। পারিজাত বলল, আমার একটা ভালো টিউটরের খুব দরকার। তুমি কোথায় টিউশন নিচ্ছ? বিধাননগরের কাছে একটা কোচিং সেন্টারে। আমি আমাদের পাড়ার অনাদি স্যারের কাছে। কি পড়ান উনি? উনিই জানেন। 10 বছর হলো কলেজ থেকে রিটায়ার করেছেন, কিন্তু সত্যি কথা বলতে কি, উনি একদম আধুনিক নন। এখন পড়ার প্যাটার্ন অনেক বদলে গেছে। তুমি চাইলে আমি তোমায় নিয়ে যেতে পারি আমার কোচিং সেন্টারে। আজই ওখানে ক্লাস আছে আমার।
পারিজাতের মুখ খুশিতে ঝিলমিল। বলল, যাবে? আমি যাব তাহলে। যাওয়া আসার পথ বা সেখানে থাকার সময়টুকু নয়, ফোনে, মেসেজে, হোয়াটসঅ্যাপে ক্রমশ বাড়ছে ঘনিষ্ঠতা, ক্রমশ মিটছে দূরত্ব। দিনে কতবার ভাবে সায়ক পারিজাতের কথা, কত রাতে স্বপ্ন দেখে, কত মেয়ের মুখের সঙ্গে মিল খোঁজে। সিনেমা দেখতে দেখতে কতবার হারিয়ে যায় পারিজাতের সঙ্গে। সেসব হিসেব করতে বসলে হয়তো দিনের কোটার ডেটা ফুরিয়ে যাবে, তবু ফুরোবে না সায়কের অনুভূতি। ছাতে শুয়ে সিট আপ করার সময় মনে পড়ছিল সেই কথাই। মনে পড়ছিল ও সরল মুখের বিজ্ঞ ভাব, জিম করো না? হাসি পাচ্ছে বারবার। হ্যাঁ, জিম করে সায়ক। বাড়িতেও এ ব্যাপারে ভিন্ন গোত্রের। বাবা রোগা চেহারার মানুষ, দাদা গোলগাল, মায়ের শরীর চর্বিতে গাঁথা, কিন্তু সায়ক টানটানে নির্মেদ। নিয়ম করে জিমে যাওয়া, বাড়িতে থাকলে ব্যায়াম করা ওর অভ্যাস। ছাতে এখন শুয়ে জিম ম্যাটে, দুহাত মাথার পিছনে রেখে ভাঁজ করা হাঁটুর দিকে কিছুটা ওঠা, আবার শোয়া, এবং একই ভঙ্গির পুনরাবৃত্তি। ঘামে শরীর ভিজে, পেটের পেশি কুঞ্চিত প্রতিঘাতে। হঠাৎই দুচোখ বিস্ফারিত হলো, বাড়ল হৃদগতি। এ কি, সামনে কি? ওর মুখের উপর ঝুঁকে দাঁড়িয়ে আছে পারিজাত। সায়ক অবাক। পারিজাত ওদের বাড়িতে, ছাতে? ওদের তো দেখা হয় কলেজে, নয়তো কোচিং সেন্টারে, তারপর ওরা বেরিয়ে সিনেমায় কিংবা পার্কিং বা শপিং মলে, কিন্তু বাড়িতে ও কোত্থেকে এলো? সায়কের কি এতটাই মতিভ্রম হলো? জেগে জেগে স্বপ্ন দেখছে নাকি? বিস্ময় কাটলো হাসির কলকলে। পারিজাত পেট ধরে হাসছে, ওর দিকে আঙুল তুলে বলছে, কি ভীতু, হি হি, কি ভাবলে, ভূত নাকি? নিচ থেকে ডাক ভেসে আসছে বৌদির। এ ডাক যদিও সায়কের উদ্দেশ্যে নয়, এ ডাক অন্য কারো। কি নামে ডাকছে বৌদি? জয়ী। এই জয়ী। ছোট্ট করে জিভ ভেঙে পারিজাত বুড়ো আঙুল দেখালো। দেখো কত খাতির তোমার বাড়িতে আমার, দেখলে? ছুটছে সিঁড়ি দিয়ে। আসছি। যেন এটা ওর বাড়ি। হতভম্ব সায়ক নামছে সিঁড়ি দিয়ে, ঘেমো গা মুছছে তোয়ালেতে। একতলায় নেমে আর এক চোট অবাক। ডাইনিং টেবিলে বসে পারিজাত, প্লেটে লুচি, বেগুন ভাজা, মিষ্টি সাজানো। বৌদি আহ্লাদে আটখানা। সায়কের মা চেয়ারে বসে হাসি মুখে তাকিয়ে। দাদা বলছে, জয়, তুই আইসক্রিম খাবি? ওকে মিষ্টি দই দে না বুলু, বলছে বাবা। সায়কের দিকে তাকিয়ে পারিজাত ভুরু নাচালো, তারপর হিহি হাসি। ওর মার দিকে ফিরে বলল, মাসিমা, ও কি ভাবছিল আমায় জানো? সায়কের মা বিগলিত মুখে জিজ্ঞেস করলো, কি রে? ভূত। আমায় দেখে না মুখটা এরম করলো, দেখো। পারিজাত সুন্দর মুখটার বেশ অদ্ভুত ভঙ্গি করেছে। দু চোখ বড় করে ছোট হাঁ মুখটা কিছুটা হাঁ করে মুখে বিস্ময়ের ভাব ফোটালো। সবাই হাসছে। সায়কের বৌদি একটা প্লেট টেবিলে রাখতে রাখতে বললেন, তোকে কটা লুচি দিই বুবাই? বুবাই? সায়কের ডাকনাম বুবাই? বলল পারিজাত। মা বললেন, যেমন তোমার জয়। সায়ক চেয়ার টেনে বসে পড়েছে। বিস্ময় ভাব কাটাতে কিছু জিজ্ঞেস করা উচিত, কিন্তু পাছে বোকা হয়ে যায়, তাই আপ্রাণ বোঝার আর পর্যবেক্ষণ করায় মন দিয়েছে। পারিজাত মিটিমিটি হাসছে। দেওয়ালের দিকে আঙুল দেখিয়ে ও বলল, এই ছবি আমার ফরে ছিল আজ, নইলে আজ আমার সায়কের দশা হতো। ঘাড় ঘুরিয়ে সায়ক ওর পিছনের দেওয়ালে ছবিটা দেখল। ট্রফি হাতে সায়ক। ম্যাথসে হাইয়েস্ট পেয়েছিল বলে কলেজ থেকে দিয়েছিল ট্রফিটা, কিন্তু তাতে কি প্রমাণ হয়? বুঝতে না পেরে এবার সে কথা জিজ্ঞেসই করে ফেলল, আমায় বলবে মিস জয়ী আর পারিজাতের মাঝে রিলেশনটা কি? আর আমার এই ফটো কি অপরাধ করলো? বৌদি এগিয়ে এসে এবার রহস্য উন্মোচন করলেন। বললেন, জয়ী হলো গিয়ে তোর দাদা শালিকা, বুঝলি? পারিজাত এবার বৌদির কথা ধরে কিছু নিজের বক্তব্য সংযোজন করলো। বুঝলে বুদ্ধু? কিন্তু আমি তো জানি তোমার দাদা আছেন, বোন আছে বলে তো জানতাম না। পিসতুতো বোন। বিয়ের সময় পিসি খুব অসুস্থ, তাই ওরা আর আসতে পারেনি। আজ এসেছে, আর ডাইনিং টেবিলে বসেই তার প্রথম প্রশ্ন, এই ছেলেটা তোর কে হয় রে দিদি? তারপর উনি নিজেই ছাতে ছুটলেন তোকে সারপ্রাইজ দিতে। আবার এখানে ফিরে এসে বলছে বুদ্ধু চিনতে পারলে না রে দিদি। সবাই হাসছে সায়কের দিকে তাকিয়ে। সায়ক লজ্জা লজ্জা মুখে মাথায় হাত বোলাচ্ছে। তবে সময় তো কাটে না লাজুক ছন্দে ছোটে ঘোড়ায় জিন লাগিয়ে। এলো সায়কের মামার ছেলের পাকা দেখা। বাড়ি শুধু লোক গেল নৈহাটি, সায়ক যায়নি। এক তো আত্মীয় স্বজনের ঝোঁককে মোটে ভালো লাগে না তার উপর নতুন চাকরি। মাস্টার্স সবে কমপ্লিট হয়েছে, এর মধ্যে পেয়ে গেছে ওষুধ কোম্পানিতে ল্যাব রিসার্চের চাকরি।
নতুন চাকরি, তবে এখনও জয়েন করেনি। জয়েন করবে কাল। আজ দুপুরটা তাই আনচানে। ভিতর ভিতর চলছে উত্তেজনার চাপা স্রোত। চলছে অব্যক্ত অনুভূতির হুল্লোড়। ফাঁকা বাড়ি, ফাঁকা দুপুর, যেন কারো সান্নিধ্য চায়, চায় নৈকট্য। খুব কাছে করে কাউকে পাওয়ার তীব্র বাসনা জাগিয়ে তোলে শরীরী চাহিদা। সায়ক এখন খুব করে চাইছিল পারিজাতকে, যদিও তা সম্ভব নয়। তবু দুপুরে একলা খাটে গড়াতে গড়াতে মন বারবার পৌঁছে যাচ্ছে পারিজাতের আলিঙ্গনে। দুপুর 3:30 প্রায়। বেলা মাসে কাজ করে চলে গেছে। সায়কের ঘুম আসছে না। মোবাইলে কিছু দেখার মতন নেই, সব বোরিং লাগে। ঠিক তখনই দরজায় বেল। সায়ক উঠে গেল দরজা খুলতে, আর দরজা খুলে ফ্রিজড। 2 আঙুল নেড়ে পারিজাত ঠোঁটের ভঙ্গিতে হাই বোঝালো। বুক ধকপক করছে সায়কের। চোখে সেই এক হতভম্ব ভাব। শিফন চুল টান করে বাঁধা, ঘাড়ের কাছে ঝুলছে কুঁচকে খোপা। চোখে গভীর ঘন কাজল, ঠোঁটে মেরুন কালো লিপস্টিক। কি মোহময়ী রূপে হাজির হলো মেয়েটা। এখন সায়ক বেলাগাম হলে কাকে দোষ দেবে লোকে? পারিজাত দরজা ঠেলে ঢুকে কিছুটা ছটফাটানিতে লাগিয়ে দিল ছিটকিনি। তারপর ঘুরে জড়িয়ে ধরল সায়কের গলা। গালে চুমু খেয়ে বলল, কেমন সারপ্রাইজ দিলাম বলো? আড়ষ্ট গলায় সায়ক বলল, বাড়িতে কিন্তু কেউ নেই। আরও নিবিড় হলো পারিজাত। সায়কের মুখের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, সব জানি, টুবাইদি বলেছে। মুখে মুখ ঘষছে পারিজাত। সংযমে সব বাঁধ ভেঙে গেছে সায়কের। বাহুবন্ধনে আবদ্ধ পারিজাত, নিজেদের ভুলে মত্ত যৌবনের টানে। পারিজাত, পারিজাত, পারিজাত। পারিজাত তো এখন মনোমস্তিষ্কে ছেয়ে নেশার মতন। পারিজাত ইচ্ছে, খিদে, অভ্যাসে দাঁড়িয়েছে। পারিজাত সাহসী। ও ভালোবাসতে জানে, ভালোবাসা কেড়ে নিতে জানে। পারিজাত আপন করতে জানে। পারিজাতকে পুরোপুরি পেতে চায় সায়ক। কিভাবে হবে তা? এই তো ভাবনা ছিল একমাত্র। কিন্তু যখন শুধু আর শুধু পারিজাতের গুণে মুগ্ধ সায়ক ডাক পেল প্রথমবার ওদের বাড়ি যাওয়ার, তখন তো প্রায় ভেবেই নিয়েছিল এ ডাক সম্বন্ধ গড়ার, সম্পর্কে শিলমোহর বসাবার। কিন্তু তা হলো কি? নবজাত ভাবনারা কি একইভাবে শুদ্ধ আর খাঁটি থাকতে পারল? হঠাৎ করে নিজেকে প্রতারিত খানিকটা বা কারো দ্বারা চালিত মনে হলো সামনে রহস্যময়ী কেবল ছলাকলা যেন পেশাদার প্রতারক মাত্র, যে তার কার্যসিদ্ধির জন্য অনেক নিচে নামতে পারে। আর কথা মুখে আনতে বাধ্য না পর্যন্ত প্রেমিক সায়কের। পারিজাত যেদিন ওদের বাড়িতে যেতে বলল, সেদিন তো বেশ উৎসাহেই গিয়েছিল সায়ক। ঠোঁটে তখনও পারিজাতের লালিমা মাখা, ঘ্রাণে ওর দেহের সুবাস, অনুভূতিতে একটা নরম পরশ। শরীর মিলনের চরম পর্যায়ে না গেলেও প্রাথমিক শরীরী সুখের ভিতর সেদিন বয়েছিল ওরা। কিন্তু সেই স্বপ্নে মেদুর চোখে যেন বালি ফুটল। পারিজাতের বাড়িতে দৈন্যতা বড় বেসরমভাবে দাঁড়িয়ে। ছোট ছোট দুটো ঘর, দেওয়ালের চালটা খসা, জায়গায় জায়গায় ফুলে উঠেছে ফোড়ার মতো। বিছানার চাদর মলিন। ঘরে ফার্নিচারগুলো যেন কতকাল ধরে বার্নিশের পরশের আকাঙ্ক্ষায়। ঘরের জিনিস প্রচুর, একে অপরকে ঠেলাঠেলি করে নিজেদের জাহির করার ব্যর্থ প্রচেষ্টায় স্থির। ফ্রিজের মাথার উপর অদরকারি জিনিসের যানজট। পাশেই আলমারি, তার পাশে একটা পায়া উঁচু লম্বা টেবিলে রাখা এক গাদা পুরনো কাগজ, বই, খাতা। টিভিটা এ ঘরে বড় বেমানান, যেন দেওয়াল থেকে ঠিকরে বেরিয়ে আসছে। জানালাগুলো খুপড়ি মতন। বসার জায়গা বলতে কাঠের দুটো হাতল ভাঙা চেয়ার, তার একটা রাখা কিছু বাক্স, হটপট, প্রেশার কুকার, এরকম আরও কিছু। কাঠের দুটো চেয়ারে একটাই বসে সায়ক। ওর উল্টো দিকের খাটে বসে ওর দিকে তাকিয়ে পারিজাতের বাবা। গাল ভরা সাদা খোঁচা খোঁচা দাড়ি, দু চোখ ঘোলাটে, মাথার চুল সব সাদা, উস্কো খুস্কো, মুখে একটা ভোঁতা ভাব। পারিজাতের সঙ্গে কোনো সাদৃশ্য নেই ওর। পারিজাত 1 কাপ চা এনে দিল সায়ককে, সঙ্গে 2টো বিস্কিট। ও বসেছে ওর বাবার পাশে খাটে। ভদ্রলোক বললেন, জয়ী বলছিল তুমি ওর বন্ধু, আবার টুবাইয়ের বর, মানে সায়নের ভাই। তাই জয়ীকে বললাম, তবে একবার ওকেই ডাকতো বাড়িতে। চা খাও না বাবা, চা খাও। সায়কের খুব বিরক্তি লাগছিল। এরকম একটা পরিবেশে ও এসে পড়বে তা সত্যি ভাবেনি। এ বাড়ি, ঘরের দেওয়াল, এদের মুখের ভাবে সায়কের ভরসা করার অভিব্যক্তিতে সায়কের দম ফুরিয়ে দিচ্ছিল। টুবাইকে বলে বলে লাভ হলো না। আসলে বৃদ্ধ এবার তার বালিশের তলা থেকে একটা ফাইল বের করে তার ফিতে খুলতে খুলতে বললেন, একজন আমায় চিট করে আমার হকের জমি সব হরণ করে নিল। তোমার মাসিমার অসুখের সময় দেনার দায়ে কিছু টাকা লোন করেছিলাম তার থেকে,
কিন্তু তা বলে এর জমির সবটুকু তো আমি মালিকানা ছাড়িনি। তুমি কাগজগুলো একবার দেখো বাবা, ঠিক বুঝবে। আর সায়নকে বলো না, যদি আমার কেসটা দেখে। ও তো বেশ নামডাক করেছে এখন, ভালো পসার করেছে ওকালতি করে। দেখো তো বাবা, জয়ের মাকে শেষে বাঁচাতেও পারলাম না। এদিকে বাড়িটা পর্যন্ত বন্ধক রেখে শেষে হাতছাড়া হলো। সে সময় ছুটোছুটি করতে হচ্ছিল এত যে চাকরিটাও রাখতে পারিনি। এখন দেখছো তো ওই জিনিসগুলো সেল করি। হটপট, কুকার, চাটু ঠাটু আছে, লাগলে বলো কেমন, আমি কমসম করে দেব। আর তোমার দাদাকে বলো ব্যাপারটা বাবা। ওদের বাড়ি থেকে বেরিয়ে মন কষাটো হয়ে গেল। বাইরে তখন আঁধার নেমেছে, কোথাও আবর্জনা জ্বালাচ্ছে, সেখান থেকে বাতাস বয়ে এনেছে একটা টায়ার পোড়া গন্ধ। বাইরের বাড়িগুলো টিমটিম আলোয় জ্বলছে। ওদের বাড়িটা চারপাশের বলিষ্ঠ বাড়িগুলোর কাছে তলানিতে পড়ে। সামনের বাড়ির বিশাল বাউন্ডারিতে ঢাকা ওদের মেন দরজা। শায়েক বুক টেনে বাতাস নিতে চাইছিল, তখনই শার্টে টান পড়ল। পারিজাত ওর কলার টেনে ধরেছে, দু হাতে গলা জড়িয়ে নিবিড় হতে চাইছে, ঠোঁট ছুঁতে চাইছে ঠোঁট, কিন্তু শায়েক যা সাড়া দিতে পারছে না ওর আহ্বানে। টায়ার পোড়া গন্ধটা এত তীব্র যে শ্বাস বন্ধ হয়ে আসছে। পারিজাত কি একটা মেয়ে যে শুধুই ভালোবাসা চায়? ওকে যে লতার মতন মনে হচ্ছে, যে ওকে জড়িয়ে উঠতে চায়। প্রেম নয়, আকর্ষণ নয়, সাহস নয়, এ কেবল নীচতা, স্বার্থসিদ্ধির আর ওপরে ওঠার নীচতা। তাই এক ঝটকায় ওর ফুলের মতন নরম হাত দুটো নামিয়ে শায়েক বিকৃত গলায় বলল, আর কত নিচে নামবে? প্রথম দিনই আমার বোঝা উচিত ছিল যে মেয়ে ফাঁকা বাড়ির খবর নিয়ে একটা ছেলের কাছে চলে এসে এতটা বোল্ড হতে পারে, তার উদ্দেশ্য অন্য। চারিপাশটা অন্ধকার হলো, মনের আধার বুঝি আরও গাঢ়। তাই সে সময় পারিজাতের হতবাক আহত দুটো চোখের ভাষা বুঝল না শায়েক। বুঝতে পারল না মেয়েটা তখন দূরের বাইরে আঁধারে ঢাকা পড়ে থরথর করে কাঁপছে। শায়েক তখন হনহনিয়ে হাঁটা ধরেছে। বাড়ি ফিরে মাথায় বিষাদ বোঝা চাপিয়ে ঘুমের চেষ্টা করেছে, ঘুম আসেনি। পারিজাতের চিন্তা সারা রাত ধরে ছিন্ন ভিন্ন করেছে, তবু ঘুমের চেষ্টা করে গেছে শায়েক। ঘুম ভাঙতে অবশ্য শায়েক দেরি করলো বহু, প্রায় 5.5 বছর। বাবা এর মধ্যে রিটায়ার করেছেন। একটা কোচি সদস্যের আবির্ভাব হয়েছে। শায়েকের দেয়ালমায় তার শিল্পকর্মের ছড়াছড়ি। দাদা নিজে চেম্বার খুলেছে, একটা ফ্ল্যাট কিনেছে, এও শোনা যাচ্ছে, কিন্তু তা এখনো বলেনি বাড়িতে। শায়েকের মা এবার ছোট ছেলের বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। সবই চলছে ছন্দে। শায়েক চায়ের কাপ হাতে বসে ডাইনিং টেবিলে দেখছে বৌদি ছোটাছুটি করে তৈরি হওয়া। দাদাও বিশেষভাবে তৈরি হচ্ছে। বৌদির গায়ে জারদৌসি, খোঁপায় জুঁই ফুলের মালা পেঁচাতে পেঁচাতে বৌদি ওর দিকে এগিয়ে এসে বলল, এ কি রে, তুই যাবি না? শায়েক বিস্মিত। দুদিন আগে বন্ধুদের সঙ্গে সিমলার ট্যুর সেরে ফিরেছে। পারিবারিক উৎসব অনুষ্ঠানগুলো সম্বন্ধে তেমন ওয়াকিবহল নাই। বলল, কোথায়? কাঁটায় মালা গুঁজে বৌদি বলল, ও মা, এই যে তোরা এত বন্ধু ছেলে, আজ জয়ীর বিয়ে, তুই জানিস না? খবরটা 20 কাঁটা হয়ে বিঁধল। শায়েক জানে এর যে টানবে বহুদিন। কিছুক্ষণ চুপ করে থেকে বঙ্কিম হেসে বলল, পাত্র কি উকিল? বৌদি হেসে ফেলল, সত্যি, পিসেমশাই পারলে উকিলই জোটাতো। ওদের এই জমির ব্যাপারে তোর দাদাকে কি কম বলেছে? কিন্তু জানিস তো তুই তোর দাদাকে, টাকা ছাড়া সে বউয়ের কেচেই লড়বে না তো বউয়ের পিসে। কিন্তু মেয়ে কি কম, বল না? একাই কোর্ট আর উকিল এসব করেছে। চাকরি পেয়েও গেল একটা কলেজে। সেই থেকে লেগে থেকে থেকে জমি পুরোটা উদ্ধার করেছে। বাড়ির মর্টগেজে টাকা ফেরত দিয়ে বাড়িও ছাড়িয়েছে। এখন পিসেকে বেশ ভালো রেখেছে। রাত দিনের লোকটাই নেয় 15,000 টাকা। ওর লাভ ম্যারেজই হচ্ছে। ছেলেটা কি ভালো রে, দেখবি আজ আলাপ করিয়ে দেব। তবে উকিল নয়, ভালো চাকরি করে। শায়েক একটা নিঃশ্বাস ফেলল। না, পারিজাতের প্রগতি দেখার আগ্রহ ওর নেই। নেই ওকে শেষবেলা দেখার তৃষ্ণা। কিন্তু দেখতে ইচ্ছে করছিল যাকে বিয়ে করছে সে কতটা নিরেট। শায়েকের মতন সেও কি ফাঁদে পা দিল? কিন্তু এবারও যে জোর ধাক্কা খেতে হলো শায়েককে। পাত্র অপরিণত বোকা লোক যে নয়। ওদের কোম্পানির রেগুলেটরি অফিসার মিস্টার ওসিসমান সান্যাল, যিনি 1.5 বছর নিউ জার্সিতে ছিলেন। চেহারা সাহেবদের মতন, রিজু দেহ, দুধে আলতা গায়ের রং, সুপুরুষ ব্যক্তি। ওনার ব্যক্তিত্বের জন্য সকলে ভয় পায় আর সমীহ করে চলে। দূরে দাঁড়িয়েছিল শায়েক, বিয়ের সাজে লাল ভেলভেটের চেয়ারে বসে পারিজাত। আগে চাইতে আরও সুন্দর হয়েছে ওকে দেখতে। হাতের ইশারায় কাছে ডাকলো শায়েককে। শায়েক বলতে যাচ্ছিল কনগ্রাচুলেশনস, তার আগেই ও বলল, আমি ভাবিনি তুমি আসবে।
ভালো করে খেয়েও কিন্তু। আমতা আমতা করে সাহেব বলবে না করেও বলেই ফেললো। বলল, সেদিন আমি যে বলেছিলাম, মানে পারিজাত হাসলো। বিয়ের সাজের মুখে হাসিটা সত্যিই মানানসই। চাপা স্বরে বলল, মানুষ কখনো নীচ হয় না, নীচ হয় চিন্তাধারা। মেয়েরা ভালোবাসার চাহিদার তাগিদে এগিয়ে গেলেই বুঝি দুশ্চরিত্রা হয়। হেসে বলল, পারলে আমাদের বাড়ি যেও। বাবা কিন্তু এখন ওই ছোট বাড়িটাতেই আছেন। ওটাকে সারিয়ে গুছিয়ে দিয়েছি। কিছু মানুষ বিবর্তন চায় না, জানো তো। তারা একই জায়গায় দাঁড়িয়ে থাকতে ভালোবাসে। উনি এখনও হটপট আর কুকারে সেল করার ইচ্ছে রাখেন। দেখো এবার গেলে না তোমাকে ওগুলো বেচতে গচিয়ে দেয়। মেহেন্দি পরা হাতটা মুখে চেপে ধরে হাসছে পারিজাত। ওর কাছে এগিয়ে আসছে একে একে ওর আত্মীয় আর চেনা পরিজনেরা। সায়ক পিছিয়ে গেল। এই গণ্ডির মধ্যে পড়ে না ও। বাইরে বেরিয়ে হাঁটা দিল অন্ধকারে। লম্বা রাজপথের দুধারে জেগে রয়েছে ফুটপাত। পথচারীর ভিড়, কেনাকাটার হুড়োহুড়ি, আলো, ভিড়, লোক আর শব্দ, নরনারীর গাড়ির। তারই মাঝে হেঁটে চলেছে সায়ক। ব্যথাটা বাড়ছে। যে বিষটা ফুটেছিল তা ছড়াচ্ছে শরীরময়। বুঝতে পারছে বিষ কাঁটার রেশটা থাকবে অনেক দিন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।